যে কোনো একটা সরকার যখন দায়িত্ব নেয় তখন তার সামনে মানুষের প্রত্যাশার পাহাড় থাকে। এবার সেই প্রত্যাশার পাহাড় মানে হচ্ছে, সেই প্রত্যাশার পাহাড় ডেঙানো মানে হচ্ছে একটা একটা করে কাজগুলো করা। আর সেটা আমাদের সংসার হোক বা সরকারের সংসার, সব জায়গাতেই সেই কাজগুলোকে করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে রসদ। অন্য ক্ষেত্রে বাড়িতে যারা রোজগার করেন তারা সেই রসদটা যোগান, আর সরকারের ক্ষেত্রে সেই রসদটাকে সুষ্ঠুভাবে সেগুলো সাপ্লাই করার দায়িত্ব হচ্ছে অর্থমন্ত্রী। আমাদের অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত এমন একজন মানুষ যিনি রাজনীতির মধ্যে থেকেও একদম অন্য মানসিকতায় বিশ্বাস করেন, এবং ওনার সাথে বহু সময় কথা বলার পরিপ্রেক্ষিতে দেখেছি যে একটা বাস্তববাদী চিন্তা, যেটা সবসময় রাজনীতিকরা যেরকম রাজনীতিক দৃষ্টিভঙ্গি দিয়েই সব কিছু দেখেন সেরকম না, একদম বাস্তবিক একটা চিন্তাভাবনা। কারণ উনি একজন অত্যন্ত বিখ্যাত অভিজ্ঞ সাংবাদিক ছিলেন, ফলে ওয়ান্স আ জার্নালিস্ট ইজ অলওয়েজ আ জার্নালিস্ট। স্বপনদা সেই জায়গার থেকে কিন্তু বেরোননি, কথা বললে সবসময়ই একটা অন্য আঙ্গিক পাওয়া যায়। স্বপনদা, আপনাকে আমি দেখুন এতদিন ধরে ওনার সাথে কথাবার্তা বলে স্বপনদাই বলি, অন্যরকম বলতে গেলে শুনতে খারাপ লাগবে। আমি আপনাকে যেটা মানে খুব জানতে আগ্রহ লাগছে, যখন একটা এরকম সরকার 15 বছর ধরে যার কাছ থেকে মানুষ শুধু নেই শুনেছে, কোনো প্রজেক্ট করতে গেলে টাকা নেই, কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে টাকা নেই, এমনকি প্রশাসনিক বৈঠকে যখন মুখ্যমন্ত্রীর কাছে তার দলেরই বিধায়ক বা কোনো কর্তা তিনি যদি আর্থিক কোনো একটা পরিকল্পনা রূপায়ণের জন্য আর্থিক সাহায্য চান, তখন বলা হয় যে চাই করো না, কারণ টাকা নেই। অথচ সেই সরকারের ক্ষেত্রেই ভাতা ঠাতা কিছু ক্ষেত্রে দেখা গেছিল কার্পণ্য কিছু নেই আর কি। ফলে এটা লোকের কাছে না এটা বড় ধাঁধা, সত্যি আমাদের রাজ্য কতটা আর্থিক সংকটে রয়েছে আর কতটা সেটা আরোপিত বা দেখানো। এটা খুবই, এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, কারণ কতটা যে আর্থিক সংকটে আছে সেটা বাজেটেই আমরা বলে দিয়েছি। প্রায় ধরুন 8 লাখ কোটি টাকার ঋণের বোঝটা আছে, এটা বিরাট। অনেকে বলতে পারে যে মহারাষ্ট্র 9 লাখ কোটি টাকা আছে, কিন্তু মহারাষ্ট্রের ইকোনমিটাও তো সেরকম চাঙ্গা হয়ে আছে একদম। হ্যাঁ, আমাদেরটা নেই। শুধু যে ঋণের বোঝটা আছে তা না, তাছাড়াও এখানে একদম এক ধরনের সিস্টেমগুলো সব কোল্যাপস করে গেছিল। আমরা যে সারা ভারতবর্ষে যে গতিতে এগিয়ে যাচ্ছি, ধরুন আমি ওটাকে বলি যে আমরা বন্দে ভারত স্পিডে যাচ্ছি, আর আমরা এখানে এখনো মেল ট্রেনের স্পিডে চলছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই ধরনের যে একটা অবনতি আমাদের হয়েছে সে মানুষ বুঝতে পেরেছিল, কিন্তু প্রশাসন এটা একদম মানে প্রশাসন একদম ডিনায়ালে ছিল, যেটা কিছুই হচ্ছে না, সবই ভালো আছে, সব ঠিক আছে, বাঙালির গর্ব, এই ওই হেন তেন সব নিয়ে চলছিল। তো এখন এই পরিস্থিতির মধ্যে প্রথম কথা একটা মানসিক চেঞ্জ একটা আনতে হচ্ছে, যে এইখানে পশ্চিমবঙ্গের এই নেই শর্টেজ, এই কালচার থেকে বেরিয়ে কতটা সম্ভব, আর পশ্চিমবঙ্গ যাতে আগের মতো, আর অনেকে বলছে আগের মতো মানে কি, আমি যদি এখন বলি 1960 সালের পশ্চিমবঙ্গ, বিধান রায়ের পশ্চিমবঙ্গ, সেটা তো ইতিহাস, প্রি হিস্টোরিক কোনো ক্ষেত্রে, লোকে জানেই, ভুলে গেছে সবাই। তো পশ্চিমবঙ্গের যে একটা আলাদা ছবি ছিল সিঙ্গুরের আগে, মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজমের আগে, নকশালপন্থীদের আগে, সেইটাও তো একটু মানে সেই ঐতিহ্যের কথাটাও মনে করিয়ে দিতে হচ্ছে। তো অনেক রকমের চ্যালেঞ্জ, একটু শুধু আর্থিক নয়। এবার আপনি যেটা বললেন সেটার ক্ষেত্রে এটাও কিন্তু একটা রেফারেন্স ফ্রেম, মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের 8 লক্ষ কোটি টাকা ঋণ,
সেখানে মহারাষ্ট্রের 9 লক্ষ কোটি টাকা ঋণ, কিন্তু সেটার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, তাদের অগ্রগতির ধারা বা ইকোনমি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা সম্পূর্ণরূপে আলাদা। ঠিক একইভাবে আজকে আমাদের রাজ্য যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, যে জায়গাটা আমরা নিয়ে যেতে চাইছি, আপনি যে সময়টার কথা বললেন বিধান রায়ের সময়, বা আমি যদি তারও আগে চলে যাই, মানে যেটা ব্রিটিশ আমলের সময় যদি চলে যাই, সব কিছুতে আমরা যখন দেখতাম বাংলাই এগিয়ে, সেটার প্রেক্ষাপট আরেক রকম ছিল। ফলে ওই প্রেক্ষাপটের জায়গাটার থেকে যেটা আমাদের আসল টেক অ্যাওয়ে, মানুষ চাইছেন এগোই কোথাও, যেখানে অন্তত বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের এগোনো যাবে, একটু অগ্রগতি লক্ষ্য করা যাবে। ফলে আলোচনা অনেক কিছু করব, কিন্তু সিম্পল প্রশ্নটা আগে শুরুতে করাটা ভালো। আদৌ এই 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা হাতে নিয়ে এবং আমাদের রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা, আদৌ কি উন্নয়নমূলক কোনো কাজ, ভালো কাজ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে, প্রথম কথা, অর্থটা কীরমভাবে ব্যয় করা হচ্ছে। চুরি কতটা হচ্ছে, কতটা হচ্ছে না, এটা স্ট্রেট কথা। আপনিও যেমন স্ট্রেট প্রশ্ন করলেন, আমিও বলছি যত কম চুরি হবে তত বেশি কাজ হবে। তৃতীয়ত হচ্ছে, টাকাটা কোথা থেকে আসবে। টাকাটা, উন্নয়নমূলক কাজটা আমরা গত প্রায় 50 বছর ধরেই ধরুন যে সেন্টারের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করেছি। সিপিএম হয়তো আর একটু ইন্টেলিজেন্টভাবে করেছিল ঝগড়াটা, তৃণমূল একদম আর একটু বোকাভাবে ঝগড়াটা করেছিল। তাতে কি হলো যে অনেক সেন্ট্রাল প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা নিজেরাই বেরিয়ে এলাম। আমি দিল্লিতে যাই মাঝে মাঝে একটা দুটো ডিসকাশনের জন্য, তারা বলে যে আচ্ছা আমাদের কিন্তু ছিল, পশ্চিমবঙ্গ ছিল, কিন্তু আপনারাই তো বেরিয়ে এলেন। তো এখন সবকটা এই যে প্রকল্পগুলোর মধ্যে পশ্চিমবঙ্গকে আবার জুড়তে হবে, জোড়া হচ্ছে। এর মধ্যে দিয়ে প্রায় 70,000 কোটি টাকা, একটা রাফ এস্টিমেট, আমরা কিন্তু আমাদের বাজেটে যে মানে ব্ল্যাক হোল বলতে পারেন সেটাকে ভরতে পারব। তো এটা একটা বড় সংখ্যা। আর লাস্টলি যেটা বলতে হবে যে টাকা কোথা থেকে আসে। যখন এখানে কাজ হয়, ব্যবসা হয়, কোন ধরনের উন্নয়ন হয়, মানে অল সর্টস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি যখন হতে আরম্ভ করে, তখনই টাকা আসে। তো অনেক দিন ধরে আমরা এই ইকোনমিক যে অ্যাক্টিভিটি হতে পারে সেটা আমরা ভুলে গেছিলাম। ঠিক, মানে এক ধরনের স্ট্যাগনেশন, ওই চলছে, কোনো মতে চলছে, ঢুকতে ঢুকতে চলছে। সেইখান থেকে বেরিয়ে হয়ে আবার যে রেসের ঘোড়া যে দৌড়তে পারে, সেটা একটা মানুষের মধ্যে আনতে হবে। তাই এখন আস্তে আস্তে দেখছেন কোনো জায়গায় কেউ কেউ ইনভেস্ট করছে, কেউ কেউ বলছে আমাদের এই ইনভেস্টমেন্টটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আমাদের এখন সবথেকে বড় দরকার কি জানেন, একটা বড় ইনভেস্টমেন্ট। যেমন সিঙ্গুরটা কেন ধাক্কা হয়েছিল, সিঙ্গুরটা ধাক্কা হয়েছিল কেন, এত বড় একজন টাটা এত বড় একটা ইনভেস্টমেন্ট করলো, সে বিদায় দিল। তখন সবাই কি বলল, তখন সবাই বললো যে আরে টাটা যদি চলে যায় তাহলে আমরা কি ব্যবসা করে করতে পারবো। ঠিক, তখন আমাদেরও এখন দেখাতে হবে যে একটা এত বড় একজন কেউ এলো, তাদের সবাই বলবে আচ্ছা আমাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কি, মানে সেই সম্ভাবনা, সেই আমরা এখন সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আমাদের একটা পরিবেশ, লোকে তো টাকা তো যেমনি করে মানে জাস্ট র্যান্ডম ইনভেস্টমেন্ট মানেই না তো ক্যাজুয়ালি বললো চলো দিয়ে দাও 1000 কোটি টাকা, অমনি করে হয় না। আমরা কিন্তু মানে অতীতে মানে গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে শুনেছি। এমওইউ ইনভেস্টমেন্ট আমরা অনেক আনতে পারি। এমওইউ ইনভেস্টমেন্ট হচ্ছে কাগজে ইনভেস্টমেন্ট, সে হাজার হাজার কেন লাখ লাখ কোটি টাকা আনতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি মানে বাস্তবে যদি ওটা পরিণত করতে হয়, তাহলে আমাদের একটা পরিবেশ তৈরি করতে হবে। আর এই পরিবেশটা একটা হচ্ছে আইন শৃঙ্খলাটার দিকে দেখতে হবে, 2 নম্বর হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই ধরনের আনঅফিশিয়াল ট্যাক্স বলে যেটাকে আমি বলি, সেটাকে বন্ধ করতে হবে। তৃতীয়ত একদম স্থিরতা দিতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। আর লাস্টলি একটা পরিকাঠামো করতে হবে, প্রশাসনিক পরিকাঠামো, যাতে লোকেদের মধ্যে একটা আস্থা আসে। সেগুলো সবই সাইমultaneously করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমি যদি মানে নিজেদের যদি বিশ্লেষণ করি সরকারের, তাহলে হয়তো দেখবো যে কোনো কোনো ক্ষেত্রে আমরা একটু স্লো যাচ্ছি।
কেন কোন আমি কোন এখনো ক্ষেত্রে বলবো যাচ্ছেন বলে আপনার মনে হয়? এটার একটা কারণ হচ্ছে এখানে প্রশাসন প্রায় 35 বছর কাজ না করে অভ্যস্ত। যত কম কাজ করা, একটা বলা হতো না, নট টেকিং আ ডিসিশন ইজ আ ডিসিশন, Decision. সেইটাই ওখানে আমাদের এই কালচারটা আমাদের এসে এই গেছে। আপনি যেগুলো বলছেন সেগুলো বাদ দিয়ে আরেকটা যেটা হয়, মানে ধরুন আমরা প্রথম থেকে শুনে আসছি, এক, প্রশাসনিক লাল ফাঁস, আর দুই, মানে যেগুলো খুব বেসিক জায়গাগুলো, অর্থাৎ আমাদের এখানে ল্যান্ড ব্যাংক সম্পর্কে কোনো পরিষ্কার ছবি নেই, যথাযথভাবে সেগুলোর ইউটিলাইজেশন নেই, যে জিনিসটা যে জন্য নেওয়া হয়েছে, যে জমিগুলো, মানে ধরুন আমাদের দুটো অন্তত আমি বলতে পারি যে দুটো জায়গায় জমি নেওয়া হয়েছিল, কোনোটা মিষ্টি হাবের জন্য, কোনোটা হয়তো আপনার আইটি হাবের জন্য, কোনোটাই সেই দিকে এগোয়নি আর কি আলটিমেটলি। এই জায়গাগুলো, এই পুরো যে আমাদের যে পরিমাণ জমি অলরেডি নেওয়া আছে, অ্যাকোয়ার করা আছে, এবং যে পরিমাণ তারপরেও জমি লাগবে, সেইটা অ্যাকোয়ার করার জন্য যে জমি নীতি, সেই বিষয়টা কিছু এগোনো গেছে? আপনি কি সেদিকে জোর দিচ্ছেন আগেই? হ্যাঁ, নিশ্চয়ই, ওটা তো জোর দিতেই হবে। আমরা ল্যান্ড পুলিং করতে আরম্ভ করেছি। দেখুন, জমিটা একটা ভীষণ একটা জটিল ব্যাপার। এখানে কত ধরনের ল্যান্ড টেনিয়র আছে তো আপনি চিন্তা করতে পারবেন না। পাট্টা জমি, বর্গা জমি, তারপরে আর কি ফ্রি হোল্ড, সরকারি জমি, খাস জমি, অনেক রকমের আছে। তো শুধু এই- শুধু ওই জমি অধিগ্রহণের জন্যই তো 34 বছরের সরকার উল্টে গেল। হ্যাঁ, এই তো। কিন্তু সবকটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে জমিটার কোনো দ্যার ইজ নো মার্কেট ইন ল্যান্ড। এগুলো তো কোনো বেচা যায় না। বর্গা জমি আপনি বেচতে চাইবেন, বেচতে পারবেন না। এটা হচ্ছে ওদের ছিল প্রগতিশীল আইন। আমি মনে করি এটা যে একটা কত বড় সর্বনাশ করেছে আমাদের দেশকে, সেটা বুঝবো আমরা পরে। তো এখন আমাদের যে জমিটা পাওয়া আছে সেগুলো যাতে ফুল ইউটিলাইজেশন হয়। আর কোনো কোনো জায়গায় যারা জমি নিয়েছিল, ফ্যাক্টরি করেছিল এককালে, সে ফ্যাক্টরি হয়তো 30 বছর আগে বন্ধ হয়ে গেছে, সেই জমিটা পড়ে আছে। আপনি দেখুন হিন্দ মোটরের ঠিক। একটা উদাহরণ, একটা সময় ছিল হিন্দ মোটর ওয়াজ দ্য লার্জেস্ট অটোমোবিল ফ্যাক্টরি একদম। ইন এশিয়া, পুরো এশিয়ার মধ্যে। সেটা এখন কি খণ্ডর, একদম। একদম। তো এখন ওই জমিটাকে কি পড়ে থাকতে দেবো, নাকি হাউজিং এস্টেট বানাবো, না শপিং মল বানাবো? তো শপিং মল যদি আপনি বানাতে চান তাহলে অনেক বানাতে পারেন, কিন্তু শপার্সরাও তো, তাদেরও তো একটা আয়েরও একটা জায়গা দরকার। তো সেটার জন্যে আমি মনে করি ওই সব জিনিসগুলো, ওগুলো হচ্ছে লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটাগুলো ইজিলি করে দেওয়া যায়, আর আমরা আরম্ভ করে দিয়ে দিয়েছি। ওগুলো করবেন। আর যারা ওইখানে জমি চায়, কিন্তু অনেকের কি হয়েছে জানেন, খালি নিউ টাউনে জমি চায়, খালি কল্যাণী এক্সপ্রেসওয়ে না, এটা কিন্তু একটা কারণ আছে, মানে ধরুন ওইখানে আপনি ঠিক যে যে পরিকাঠামোগুলোর কথা বলছিলেন সেগুলো কিন্তু ওখানে আছে, বাকি জায়গায় যেহেতু করা যায়নি সেটাও নিউ বাস্তব। টাউনে এলে খুব ভালো, কারণ নিউ টাউনের ইউটিলাইজেশন এখন মানে 35 থেকে 40%। ঠিক। এখনো অনেক স্কোপ আছে এটাকে বাড়ানোর জন্যে। কলকাতা যেমন ওভারক্রাউডেড, দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা যেমন ওভারক্রাউডেড, নিউ টাউনটা এখনো জায়গা আছে অনেক। আচ্ছা। আর কোনো কোনো ক্ষেত্রে ইন্ডাস্ট্রি, আইটি বা এমনকি ডেটা সেন্টার পর্যন্ত। কিন্তু তার জন্য কি দরকার? পাওয়ার দরকার। আমাদের পাওয়ারটা সস্তায় পাওয়ার দরকার, আমাদের পাওয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ। সেগুলো করতে হবে। এগুলো আমাদের অনেকগুলো। তারপরে একটা মানে খুব লজ্জা লাগে মাঝে মাঝে বলতে, কিন্তু জানেন পশ্চিমবঙ্গে একটা স্কিলস ডেফিসিট আছে বিরাট। আমাদের যারা মেধাবী ছাত্রছাত্রীরা গত 40 বছর ধরে ওয়ান ওয়ে টিকিট কিনে এদিক ওদিকে চলে গেছে। তারা আর বাঙালিরা সারা ভারতবর্ষে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, বিজনেস চালাচ্ছে, কিন্তু কলকাতায় তারা ফিরতেও চাইবে না, বলছে কিসের জন্য ফিরবো? তো এখন একটা পরিবেশ তো তৈরি করে দিতে হবে। তো চ্যালেঞ্জটা আমাদের অনেক ক্ষেত্রে। দেখুন, একটা 50 বছর যখন একটা 50 বছর একদম ট্রেন্ড অফ ডিক্লাইন একটা এসে গেছে, সেটাকে অন্য দিকে টেনে নেওয়া আমার মনে করি একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এটা তো এক্সাইটিং চ্যালেঞ্জ, এটাও বলবো। ভালো লাগছে আপনার। এটা এক্সাইটিং চ্যালেঞ্জ। আমাকে একটা কথা বলুন, আমি এতদিন ধরে শুনেই এসেছি যে একটা নতুন অর্থনৈতিক থিওরির মতো, অর্থনৈতিক থিওরির ওপর নির্ভর করেই, কিন্তু সেটা আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে, যে একদম প্রান্তিক স্তরে যদি আপনি টাকা দিতে পারেন তাহলে সেখান থেকে তাদের ক্রয় ক্ষমতা বেড়ে অর্থনীতিটা নাকি গতিশীল হয়, এবং তার আউটকাম হচ্ছে বিভিন্ন ধরনের ভাতা।
ওটাকে আমি বলি লিনপিয়াও ইকোনমিক্স। লিনপিয়াও বলেছিল না, ওই ওই গ্রাম থেকে এসে শহরটা কবজা করো, ওই 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 ইকোনমিক্স। ওটা অনেক, আচ্ছা আসলে কি হয়ে গেছে পশ্চিমবঙ্গে জানেন, বাঙালিদের মধ্যে বাঙালিরা প্রচুর ইকোনমিস্ট তৈরি করেছে, অর্থনীতিবিদ, কিন্তু তার সঙ্গে যদি বাংলার অর্থনীতিটার সঙ্গে একটা কোনো কোরিলেশন নেই। দ্য মোর দ্য ইকোনমিস্ট, দ্য লেস প্রোগ্রেসিভ দ্য ইকোনমি। এটা একদম সেই লাই ড্যাম লাই দেম দেন কাম স্ট্যাটিস্টিক্সের মতো একটা থিওরি। বাট এটাই তো সত্যি, এখন আমরা ওই জায়গায় আটকে আছি। কিন্তু এটাও তো ঘটনা, আপনাদেরও তো ভাতা ডবল করতে হয়েছে। না, করতে হচ্ছে, কিন্তু আমরা ধরুন এখন আগে যে সিস্টেমটা ছিল ওয়াক ইন ভাতা, সে একজন লোক, একজন মহিলা, তিনি ভালোভাবেই আছেন, তার হয়তো স্বামী হয়তো আইএএস অফিসার, তিনি চলে গিয়ে বললেন আমি 500 টাকার থেকে শুরু আমি করেছিলেন। পেয়ে যাব। এখন আমরা যদি বলি না, এটা কোনো ইউনিভার্সাল স্কিম না, এটার সঙ্গে আপনার ইনকাম, আপনার ইকোনমিক কন্ডিশনটা জড়িত আছে, তো তখনই আমরা আনপপুলার হয়ে যাই, তখনই লোকে চেঁচামেচি করে। আমরা যদি বলি যে শহরটা কলকাতার একটা গর্ব থাকা উচিত, সিভিক প্রাইড থাকা উচিত, সে সিভিক প্রাইডটা ফিরিয়ে আসো। তো সিভিক প্রাইডটা ফিরিয়ে আসতে হলে রাস্তার ফুটপাথগুলোকে একটু পরিষ্কার করতে হবে, তখনই বলবেন আপনারা গরিবের পেটে লাথি মারছেন। তো এখন এগুলো, এই সমস্যাগুলো রিয়েল, এগুলোকে, এই রাজনৈতিক সমস্যা, এগুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। আমরা ধরেই নিচ্ছি যে এই ধরনের একদম বিরোধিতা আসবে, লোকে বলবে যে না, বিজেপির কাজ হচ্ছে সব কিছু খালি বড় লোকদের জন্য একটা পুরো পার্টি। আসল কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য অনেকগুলো এখন খুব অপ্রিয় কতগুলো ডিসিশন নিতে হবে। যেরকম ধরুন অনেক জায়গায় যে ভাতাটা যে একটা অধিকার, সেই কালচার থেকে একটু সরতে হবে। ভাতাটা যার যেটা কম দরকার সেটা, সে তো আপনার তৃণমূল আপনাদের সুবিধা করে দিয়ে গেছে, কারণ যা ভাতার ক্ষেত্রে গন্ডগোল ছিল, মানে ধরুন মহিলা ভাতা পুরুষরা পেয়ে গেছে, তো সেই সংখ্যাটা বাদ দিলেই তো আপনার ডবল করতে সহজ হয়ে যাচ্ছে। এর অনেক রকমই আছে, শুধু তাই নয়, যখন এসআইআর নিয়ে মানে ইলেকশন রোলের মানে পরিষ্কার করা হচ্ছিল, তখন দেখলাম যে কার একজন মানুষের 200 জন সন্তান, সে মহাভারতকে মানে অতিক্রম করে চলে গেছে। তো এখন সেটা যদি কিছু করা হয় তখন বলছে ফ্যাসিবাদ। সেগুলো আমাদের মেনে নিতে হচ্ছে, মানে হজম করতে হচ্ছে। আর আরেকটা জিনিস সব থেকে ভালো, বাংলায় এক ধরনের ইন্টেলিজেন্সিয়া আছে, ইন্টেলেকচুয়াল ক্লাস, তারা ইউনিক, তারা এখনো বার্লিন ওয়াল রয়ে গেছে তাদের কাছে, মানসিকভাবে তারা, সেটা ভাঙা যায়নি এখনো, তারা এখনো লড়ে যাচ্ছে, সবভাবেই লড়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে দেখি রাস্তায় অনেকভাবেই, কিন্তু সেটাও তো আমরা যখন ইলেকশন জিতলাম তখন তো ওদের ডিসপাইট দেম, তাদের সহযোগিতায় তো জিতিনি, তার বিরোধী। এটা আমার সহকর্মী দিলীপ দা আরো ব্লান্টলি বলে দেয়, আমি একটু হয়তো ভদ্রভাবে বলছি। দিলীপ দা বলবেন এর পরেই, দিলীপ দা বলেন, আমি ওরকম ভাবে বলতে পারি না, আমি আরেকটু আমাকে আপনি একটা কথা বলুন, 100 দিনটা হয়তো একটা সংখ্যা, আরবিট্রারি সংখ্যা, কিন্তু আমি যদি মানে সেটাকে ধরেই আপনাকে বলি, এই প্রাথমিক স্তরটা যখন পেরিয়েছেন, এই মুহূর্তে আপনার নেওয়া সবথেকে ইতিবাচক একটা পদক্ষেপ এবং সবথেকে কঠিন পদক্ষেপ কোনটা, আপনি কোনটাকে বলবেন? দেখুন, সবথেকে কঠিন একদিক থেকে পদক্ষেপ, কিন্তু অপ্রিয় পদক্ষেপ না। আমরা যখন ডিয়ারনেস অ্যালাওয়েন্সের ব্যাপারটা সমাধান করতে পারলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল। এতে একটা জিনিস আমরা অনেক জায়গায় পারিনি, এখনও অনেক শিক্ষকরা রোজ আসে বাড়িতে যে এইটা আমাদের এই টেম্পোরারি, এই ওখানে দেয়া টেয়া হয়নি, কিন্তু অ্যাটলিস্ট সরকারি কর্মচারীরা তারা পুরো দমে কাজ করছে। সেটা কিন্তু কেন দেওয়া গেল না? মানে আগে কি হয়েছিল, পশ্চিমবঙ্গে সব জায়গায় একটা করে ক্ষোভ ছিল, সে একটা বড় ক্ষোভ আমরা মেটাতে পেরেছি। না, আমি সেটাই জিজ্ঞেস করছি। ধরুন
এখন কেন্দ্রীয় সরকারের থেকেও তো একটা আর্থিক সহায়তা আসছে, সব কিছু মিলেমিশে পুরো 100% কেন এই যাদের বকেয়ার বিষয়টা ছিল তাদের সবাইকে দেওয়া গেল না? এখনও কেন সেটা 60-70-এ গিয়ে আটকে থাকছে? সেটা তো কারণ হচ্ছে যে আমাদের টাকা অত নেই, আস্তে আস্তে দিতে হবে। এখন আমরা যে একজন এতদিন ধরে 15 বছর ধরে যা ইচ্ছে করে গেছে, কুছ পরোয়া নেই, সেই ধরনের একটা রাজনীতি চালিয়েছে। আমরা সেই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। আর একটা হচ্ছে যে পুরনো সরকার যা দিয়েছে সেটা আমাদের মানতেই হবে। একটা এটা হচ্ছে সভরেন গ্যারান্টি, এই ধরনের একটা আছে, এটাই হচ্ছে সংবিধান, এটা আমরা মানতেই হবে, তারা যাই করে থাকুক। আর সেটাই আমাদের করতে হচ্ছে। আর অর্ধেক আমার মাথা ব্যথা হচ্ছে যে এগুলো কোথা থেকে আসবে। এই রোজ একটা করে জিনিস দেখি, আরে বাবা এটা কীরমভাবে হলো, ভাবতেই পারা যায় না। কিন্তু এটার কত হলো, 5,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা পুরো বিলটা। এই যে সাবসিডির যে ব্যাপারটা আছে, 50,000 কোটি টাকা আমাদের দিতে হবে। টাটাদের ওপর একটা ড্যামেজেস একটা বিরাট আছে, হলদিয়া পেট্রোকেমিক্যালসের ওপর একটা বিরাট ড্যামেজেস আছে, এগুলোও আমাদের দিতে হবে। এই সমস্ত কিছু দিয়ে মানে এটাই বোধহয় আজকের অনুষ্ঠান থেকে সমস্ত মানুষ শুনতে চাইবেন যে এত টানাটানি, এত প্রতিবন্ধকতা এগুলো আছে। একটা সময় মানুষ কিন্তু সরকারি চাকরির ওপর নির্ভর করত। আজকের দিনেও স্কুল বলুন, কলেজ বলুন বা সরকারি বিভিন্ন জায়গা বলুন, প্রচুর সংখ্যক চাকরি দেওয়া যায়নি বা যায় না, বা এতদিন দেওয়া যেত না কারণ টাকা নেই। সেই পরিস্থিতিটা বদলে অন্তত সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের জায়গাটা কি নতুন করে শুরু হবে এই ব্যবস্থা? হ্যাঁ, ওটা শুরু হবে। আর কীরমভাবে সরকারি চাকরিতে লোক নিয়োগ হচ্ছিল সেটা হচ্ছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কেন আপনি আগে ক্যাজুয়াল বেসিসে যাকে ইচ্ছে, সে হয়তো 30% মার্কস পেয়েছে বা 40% মার্কস পেয়েছে, তাকে আপনি ইউনিভার্সিটিতে পড়াতে দিয়ে দিচ্ছেন, সেই ধরনেরও ব্যাপার হয়েছিল। তো এখন নিয়োগের একটা সিস্টেম আনতে হবে, সে সিস্টেমটাকে অরাজনৈতিকরণ করতে হবে। কেন আমাদের এখানে কি হয়েছিল, সব জিনিসেই রাজনীতি ঢুকে পড়েছিল। সে ফুটবল খেলা হোক, সে দুর্গাপুজো হোক, সে সিনেমা হোক, সব কিছুতে রাজনীতি। এত রাজনীতি আমরা হজম অ্যাজ এ সিস্টেম মানে মানুষে হজম করতে পারে না, আর আমরা চাইও না অত রাজনীতি হজম করুক। তাই একটু অরাজনীতিকরণ হতে দিন। আমাদের রাজনীতি হচ্ছে লেস পলিটিক্স। কারেক্ট, এটা খুব খুব সত্যি কথা। এরপরে সত্যি কথা বলতে কি আলোচনার করার খুব একটা জায়গা থাকে না, কারণ এর থেকে বাস্তববাদী কথা বা বাস্তববাদী সত্য বোধহয় আর কিছু হয় না। বাংলার মানুষ কিন্তু, আমার নিজের ধারণা স্বপনদা, অরাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে চাইছেন সেগুলোর সঙ্গে থাকবেন যদি সত্যি সেগুলো কিন্তু দিনের শেষে অরাজনৈতিক থাকে এবং তাতে কিছু ইতিবাচক দিক দেখা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।